ঠিক আছে। তো আমরা আমাদের রাইটিং টেস্টের ইয়াটা শুরু করতেছি। রাইটিং টেস্ট আমার মেইন টেস্টের লাস্ট টেস্ট। লাস্ট টেস্ট বলতে আমার মেইন টেস্ট শুরু হয় লিসেনিং দিয়ে। লিসেনিং শেষ হওয়ার পর রিডিং টেস্ট আসে। রিডিং শেষ হওয়ার পর রাইটিং টেস্ট আসে। তো রাইটিং টেস্টের ডিউরেশন হচ্ছে, জানা আছে তো নাকি আপনাদের কতক্ষণ? রাইট, 1 আওয়ার অথবা 60 মিনিটস। রাইট, থ্যাংক ইউ। 60 মিনিটস, 1 ঘন্টার একটা পরীক্ষা। এখানে আমার টেস্টের ফরম্যাটটা কি, আমি সবসময় ডিউরেশনের সাথে ফরম্যাটটা জিজ্ঞেস করি, যে আমি যে পরীক্ষাটা দিব, পরীক্ষাটা আমি কতক্ষণ ধরে দিব, আর পরীক্ষায় আমাকে কি করতে হবে সেটা তো আমার জানা জরুরি, তাই না? আমাকে কি লিখতে হয়? এই রাইটিং টেস্টের ফরম্যাটটা কি? আমরা তো লিখবো, তাই না? দুইটা ফরম্যাট আছে, মাথায় রাখবেন। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল, আর একটা হচ্ছে আর্গুমেন্টেটিভ। আমি দুইটা ওয়ার্ড লিখছি, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল, আর একটা আর্গুমেন্টেটিভ। অ্যানালিটিক্যাল মানে আমাকে অ্যানালাইজ করতে হচ্ছে, আমাকে যে গিভেন ইনফরমেশন দেয়া আছে সেই ইনফরমেশনকে আমি অ্যানালাইজ করতেছি। অ্যানালাইজ করে আমার যে অ্যানালিসিস সেটাকে আমি প্রেজেন্ট করতেছি রিটেন ফর্মে। এটাই হচ্ছে অ্যানালিটিক্যাল রাইটিং। আর আর্গুমেন্টেটিভ হচ্ছে যেখানে আমাকে লজিক দিতে হবে, রিজন ইউজ করতে হবে। লজিক, যুক্তি, রিজন, আর্গুমেন্ট, তর্ক, আমার এক্সপ্লেনেশন দিতে হবে এটার পক্ষে, এটাকে জাস্টিফাই করতে হবে। এই সব কিছু মিলে হচ্ছে আমার আর্গুমেন্টেটিভ রাইটিং। ঠিক আছে। তো আজকে আমরা কাজ করব ফার্স্ট পার্টটাকে নিয়ে, অ্যানালিটিক্যাল পার্ট। আমরা কি সবাই জানি যে রাইটিং টেস্টে আমাদের কয়টা কোয়েশ্চেন থাকে, কয়টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়? হাউ মেনি কোয়েশ্চেন্স ডু উই নিড টু অ্যান্সার? দুইটা কোয়েশ্চেন, ভেরি গুড। আমাদের দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। আমরা এগুলোকে বলি টাস্ক, রাইটিং টাস্ক। তো প্রথমটাকে আমরা বলি টাস্ক 1, আর পরেরটাকে বলি টাস্ক 2। এই যে উপরে আমি দুইটা ফরম্যাট লিখছিলাম, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ফরম্যাট, আর একটা হচ্ছে আর্গুমেন্টেটিভ ফরম্যাট। কোনটা কিসের সাথে ম্যাচ করে? টাস্ক 1 এর সাথে কোনটা ম্যাচ করে, অ্যানালিটিক্যাল নাকি আর্গুমেন্টেটিভ, একটু বলতে পারবেন? টাস্ক 1 এর সাথে কোনটা ম্যাচ করে? ভেরি গুড, অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল, ভেরি গুড। তাহলে অটোমেটিক্যালি টাস্ক 2 এর সাথে আর্গুমেন্টেটিভ চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা যদি বুঝি, আমরা না বুঝবো আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হবে। টাস্ক 1-এ কোনো আর্গুমেন্টেশন নাই, কোনো লজিক নাই, কোনো রিজন আমি কিচ্ছু দিব না। আমি সিম্পলি অ্যানালিসিস দিব। কারণ অনেকে এটা ভুল করে, দেখা যায় একটু নিজের একটা ওপিনিয়ন দিয়ে বসে টাস্ক 1 নিয়ে, যে আমি কি ফিল করতেছি। কথার কথা, টাস্ক 1-এ বলতেছে যে বাংলাদেশের অ্যাভারেজ ইনকাম, বাংলাদেশের মানুষের অ্যাভারেজ ইনকাম হচ্ছে $100। $100 বাংলাদেশের মানুষ মাসে কামায় অ্যাভারেজে। আর ইন্ডিয়ার মানুষের অ্যাভারেজ ইনকাম হচ্ছে $1000। তা আমার অ্যানালিসিস কি বলে, যে ইন্ডিয়ার অ্যাভারেজ ইনকাম ইজ 100 আর 1000, মানে 10 গুণ বেশি, 10 টাইমস হায়ার দেন দ্যাট অফ বাংলাদেশ, অথবা 900% মোর দেন দ্যাট অফ বাংলাদেশ। একটা এক্সপ্রেশন দিচ্ছি, পার্সেন্টেজে বললে কিভাবে, আমি যদি মাল্টিপলে বলি, টাইমসে বলি, তাহলে কিভাবে আসে? আমি যদি রেশিওতে বলি, বাংলাদেশ আর ইনকামের, বাংলাদেশ আর ইন্ডিয়ার ইনকামের রেশিও কত? 100:1000, 100:1000, এরকম আমি যদি ভাগ করে ফেলি তাহলে আসে 1:10। আমি রেশিও ইউজ করতে পারি, পার্সেন্টেজ ইউজ করতে পারি, টাইমস ইউজ করতে পারি। এগুলো হচ্ছে অ্যানালিসিস। বাট আমি যদি বলি যে দ্য পিপল অফ ইন্ডিয়া এনজয় আ বেটার লাইফস্টাইল,
দ্য পিপল অফ ইন্ডিয়া এনজয় বেটার লিভিং স্ট্যান্ডার্ড দেন দ্য পিপল অফ বাংলাদেশ। এইটা কি দেওয়ার সুযোগ আছে আমার? একটু বলতে পারেন যে ইন্ডিয়ার ইনকাম বাংলাদেশের চেয়ে 10 গুণ বেশি, তার মানে কি আমি এটা বলতে পারবো যে ইন্ডিয়ার মানুষজন বাংলাদেশের চেয়ে বেটার লিভিং স্ট্যান্ডার্ড এনজয় করে? হয়তো করে, যেহেতু ইনকাম বেশি করতেই পারে। বাট টাস্ক ওয়ানে এটা বলার কোনো সুযোগ নাই, বাট আমরা খুব কমনলি পাই, অনেকের ওপিনিয়ন দিয়ে বসে। কনক্লুশনে তারা, বা ওভারভিউ যেটাকে আমরা বলি, তারা এরকম একটা ওপিনিয়ন দিয়ে বসে যেটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ নিষিদ্ধ। এটা প্রহিবিটেড। ইউ ক্যানট শেয়ার ইউর ওপিনিয়ন অর ফিলিংস ইন টাস্ক ওয়ান। এটা একদম কাটা, এই টাইপের কথা লেখা যাবে না। সেটা আবার লিখতে পারবো আমি আর্গুমেন্টেটিভ এসেতে। ঠিক আছে, আজকে যেহেতু আমরা টাস্ক ওয়ান নিয়ে কথা বলবো, আমরা টাস্ক ওয়ান একটু ফোকাস করি। তো টাস্ক ওয়ানে আমার টোটাল স্কোর কত, টোটাল মার্ক কত জানা আছে? আমার টোটাল ব্যান্ড স্কোর তো 9। টাস্ক ওয়ানে হচ্ছে 3 মার্ক, টাস্ক টুতে 6 মার্ক। টাস্ক ওয়ানে 3 মার্কস, টাস্ক টুতে 6 মার্কস। আচ্ছা, যেহেতু 3 মার্ক আর 6 মার্ক, আমার টোটাল টাইম কতক্ষণ? 60 মিনিটস, তাই না? তো 60 মিনিটসকে আমি কেমনে ভাগ করব? এখানে 3 মার্ক, এখানে 6 মার্ক, তাহলে এখানে যদি 1 ভাগ সময় যায়, এখানে 2 ভাগ সময় যাবে, তাই না? এটাই তো আসে। তো 60কে যদি আমরা 3 ভাগ করি, 20 মিনিট করে আসে। আমরা 1 ভাগ দিলাম এখানে 20 মিনিটস, আর টাস্ক টু এর জন্য 40 মিনিটস। এই হচ্ছে আমাদের টাইম অ্যালোকেশন। ক্লিয়ার সবাই? আচ্ছা, নাইস, সবাই ক্লিয়ার। তাহলে আমরা টাস্ক ওয়ানের জন্য 20 মিনিটের মতন টাইম নেওয়ার চেষ্টা করব, 20 মিনিটের চেয়ে বেশি সময় নিব না। কারণ আমাকে টাস্ক টু লিখতে হবে, যেখানে মার্ক বেশি, তাই না? আচ্ছা, তাহলে এই যে 20 মিনিটস সময়, এটাকে আমরা শুরুর থেকে লেখা শুরু করব, নাকি এই টাইমটাকে আমি আবার ভাগ করতে পারি? আর কি মনে হয়? রাইট, টাইমটাকে আমরা ডিভাইড করব। কিভাবে ডিভাইড করব? প্রথম 5 মিনিট, 5 মিনিটস আমাদের অ্যান্সার প্ল্যানিং। আমরা যে অ্যান্সারটা লিখবো, সেটা কি লিখবো, কিভাবে লিখবো, সেই অ্যান্সার প্ল্যানিং এর জন্য আমরা 5 মিনিট সময় নিব, প্রথম 5 মিনিটস। যখন অ্যান্সার প্ল্যানিং শেষ হয়ে যাবে, তখন আমরা লেখা শুরু করব। 15 মিনিটস ফর অ্যাকচুয়াল রাইটিং। আমার যে অ্যাকচুয়াল লেখাটা, সেটার জন্য আমরা 15 মিনিট সময় নিব। এই টাইম অ্যালোকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এটা এখন আপনার টেনশন নাই, এখন যেহেতু আপনি প্রিপারেশন নিচ্ছেন, আপনি টাস্ক ওয়ান লেখার জন্য আধা ঘন্টা নেন, 1 ঘন্টা সময় নেন, কোনো সমস্যা নেই। বা যখন আপনি এইটা করতে করতে এক সময় ফুল ইয়াতে আপনি পারফেকশনে চলে আসবেন, আপনার আইএলটিএস এর রাইটিংটা একদম কমপ্লিট হয়ে গেছে, প্র্যাকটিস সব শেষ, 2-3 মাস আপনি করছেন, প্র্যাকটিস করে আসছেন, আস্তে আস্তে সময় কমে আসবে। এবং এক্সামের দিন, পরীক্ষার দিন এবং মক টেস্টে এই যে টাইমের অ্যালোকেশন আমি দেই, এটা সবসময় এক্সামের দিন এবং মক টেস্ট, মানে টেস্ট ডে এবং মক টেস্ট। আপনার বাসায় প্রিপারেশন শেষে যখন আপনি মক টেস্ট দেওয়া শুরু করবেন, তখন থেকেই যাতে আপনি এভাবে টাইম ম্যানেজ করতে পারেন। যদি এখন মানে এই মক টেস্টে টাইমটা ঠিক মতন ম্যানেজ করতে পারেন, এক্সামের দিনেও পারবেন। যদি মক টেস্টটা করতে না পারেন, তাহলে আপনি আরেকটু সময় নেন। যতক্ষণ না টাইম ম্যানেজমেন্ট একদম পারফেক্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষায় বসাটা রিস্কি। অনেকে দেখা যায় টাস্ক ওয়ান লিখতে গেলে আধা ঘন্টা সময় নিয়ে ফেলে, যেটা তো শুরুতে রিল্যাক্সে লিখতেছে, আধা ঘন্টায় লিখে ফেলছে। টাস্ক টু এর জন্য সময় কম থাকে, এবং তখন ঠিক মতো লিখতে পারে না, টাস্ক টু কমপ্লিট করতে পারে না, শেষই করতে পারে না অ্যান্সার। তখন কিন্তু এটাতে মার্ক কাটা যায় অনেক বেশি। তবে একটা কোয়েশ্চেন থাকে অনেকের যে, আমি কি আগে টাস্ক টু শুরু করব? ভাই, টাস্ক টু শুরু করলেও দেখা যায় আরো বেশি সময় চলে যায়। কেউ যদি টাস্ক টু দিয়ে শুরু করে, তার 40-50 মিনিট সময় চলে যায়, সে বলতে পারে না। এ তো এসে লিখতেই আছে, লেখার তো কোনো শেষ নেই। তখন টাস্ক ওয়ানের জন্য সময় পাওয়া যায় না।
আমরা অবশ্যই টাস্ক ওয়ান দিয়ে শুরু করার চেষ্টা করব, এবং টাস্ক ওয়ানে 20 মিনিটের মধ্যে এটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। তো আমরা টাইম এরিয়াটা ভাগ করছি যে প্রথম 5 মিনিট আমরা অ্যান্সারটাকে প্ল্যান করে নিব, আর পরের 15 মিনিট আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা আমরা লিখবো। ঠিক আছে? তো এই যে ইয়াটা করছি আমরা, অ্যান্সার প্ল্যানিং, সেখানের মধ্যে কি কি জিনিস থাকে? অ্যান্সার প্ল্যানিং এ কি কি জিনিস থাকে? আমরা কি কি জিনিস নিয়ে অ্যান্সার গুলোকে প্ল্যান করি একটু বলতে পারবেন? কেউ বলতে পারেন? আচ্ছা, ডাটা, ইনফরমেশন, 5 মিনিটস ফর থিঙ্কিং। অবশ্যই থিঙ্কিং, থিঙ্কিং থেকে আমার প্ল্যানিং আসবে। আচ্ছা, আমি একটা কাজ করি তাহলে, আমি আপনাদেরকে একটা স্যাম্পল কোয়েশ্চেন দিই, কোয়েশ্চেনটা দেখে আপনারা একটা আমাকে আইডিয়া দেন যে আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই? আমি একটা কোয়েশ্চেন শেয়ার করছি। লেখাটা কি ছোট হয়ে গেছে একটু? নাকি ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারতেছেন। আমার কোয়েশ্চেনটা একটা কথা বলছে, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস, এটা দেখতে পাচ্ছেন তো? ফার্স্টে যে আমার ইয়াটা দেয়া আছে, যে আমরা যাতে 20 মিনিটের মতন সময় নেই, এটা ওরা বলে দিচ্ছে। আচ্ছা, 20 মিনিট সময়তে আমরা কি করব? দুই ভাগে ভাগ করব, 5 মিনিট আর 15 মিনিট। এখন আমি কোয়েশ্চেনটাকে একটু বড় করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে। তো দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড, এটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা, আমরা এখনো ডায়াগ্রাম শেয়ার করি নাই। আমরা একটা কোয়েশ্চেন পাবো সবসময় এমন টাইপের, এবং এই কোয়েশ্চেনের পর সবসময় এই পার্টটা থাকবে। এটা সব টাস্ক ওয়ানের জন্য কমন, যে সামারাইজ দ্য ইনফরমেশন। আমার কাজ হচ্ছে ইনফরমেশনকে সামারাইজ করা বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। খেয়াল করেন, তার মানে আমার ডায়াগ্রাম বা আমার যে চার্ট, সেখানে অনেকগুলো ফিচার থাকবে। আমার কাজ হচ্ছে সবসময় মেইন ফিচার গুলোকে হাইলাইট করা। ঠিক আছে? আমি আরেকটু ছোট করে দিই, মানে বেশি বড় হয়ে গেছে। ওকে। তো আমার কাজ কি? কাজ হচ্ছে সবসময় আমি যে আমার যে ইনফরমেশন সেটাকে সামারাইজ করতে হবে, মানে গোছায় নিয়ে আসতে হবে। কিভাবে? আমি সিলেক্ট করব এবং রিপোর্ট করব মেইন ফিচার গুলোকে শুধুমাত্র, আমি সব ফিচার নিয়ে কথা বলার দরকার নেই। আমার একটা ডায়াগ্রাম, একটা ইয়াতে অনেক অনেক ফিচার থাকবে, তার মধ্যে যেগুলো মেইন সেগুলোকে আমি সিলেক্ট করব, সেগুলোকে আমি রিপোর্ট করব এবং ইনফরমেশনটাকে গোছায় নিয়ে আসবো। এবং যেখানে যেখানে কম্পেয়ার করা যায় সেখানে আমি কম্পেয়ার করব। তাহলে আমরা বেশ কিছু জিনিস পাচ্ছি এখানে, আমরা বেশ কিছু টার্মস পাইছি। আমি ডায়াগ্রামটা একটু শেয়ার করি আপনাদের জন্য, তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন সবাই? একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন এখানে দেওয়া আছে টাইটেল। ঠিক আছে?
তো আমাদের একটা কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের সাথে একটা ডায়াগ্রাম থাকবে, এবং দুইটার দুইটার জিনিসের কম্বিনেশনে আমাদের কোয়েশ্চেন। আমাদের থাকবে একটা কোয়েশ্চেন স্টেটমেন্ট, তার সাথে একটা ডায়াগ্রাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা একটু কোয়েশ্চেনটা পড়ার আগে একটা কাজ করে ফেলি, ছোট্ট একটা কাজ করি, যে আমাদের অ্যাকচুয়াল কাজটা আমরা কি করবো। এই যে আমাদের বলছে সামারাইজ দি ইনফরমেশন, সিলেক্টিং এন্ড রিপোর্টিং মেইন ফিচার্স, মেক কম্প্যারিজনস ওয়্যার রেলেভেন্ট। যেখানে কম্প্যারিজন করা যায় সেখানে যাতে আমরা কম্পেয়ার করি, আর মেইন ফিচার গুলোকে আমরা সিলেক্ট করে রিপোর্ট করি। আচ্ছা, ওই যে মনে আছে আমরা বলছি এটা একটা অ্যানালিটিক্যাল টাস্ক, আমাকে অনেক অনেক ইনফরমেশন দিবে, ইনফরমেশন থেকে মেইন ফিচার গুলোকে আমাদের অ্যানালাইজ করতে হবে। আমরা একটু আসি আজকে টাস্ক ওয়ানের একটা সাইন্টিফিক নাম, আমরা সেই মানে অ্যাকচুয়াল আইএলস এর সায়েন্স, আইএলস এর একটা সায়েন্স আছে, সেখানে টাস্ক ওয়ানের একটা আলাদা প্যাটার্ন আছে, আমার কোয়েশ্চেন প্যাটার্ন। আমরা টাস্ক ওয়ানে আসলে কি টাইপের কোয়েশ্চেন পাই, এবার আমাকে এটা বলেন। আমরা তো জানি ফরম্যাট হচ্ছে অ্যানালিটিক্যাল ফরম্যাট, বাট কোয়েশ্চেন আমরা কি পাই? এই যে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা কি দেখাচ্ছে? সুন্দর, শাহিদ ভাইয়া একটা সুন্দর কথা বলছেন, ইনফোগ্রাফিক। আচ্ছা, আরেকটা একটা পার্ট আছে, ডিরেকশন বলছেন একজন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি এই কোয়েশ্চেন না, ধরেন আমার আইএলস এক্সামের মেইন ইয়াটা কি কি আছে। আমার আইএলস এক্সামে, আমি একটু নিচে লিখি এই জিনিস, কারণ এখানে আমার কিছু লেখা থাকবে, তো আমি একটু নিচে লিখি এটা। আমার অ্যাকচুয়াল আইএলস এক্সামের কোয়েশ্চেন প্যাটার্নটা কি, মানে এই কোয়েশ্চেনে আমি কত রকমের কোয়েশ্চেন পাবো, কি কি কোয়েশ্চেন পাবো, বা এটার নামটা কি। আপনারা যদি ইন্ডিভিজুয়াল আইটেম বলেন, আইটেম কি কি আছে? পাই চার্ট, তাই না? বার চার্ট, লাইন ডায়াগ্রাম, এগুলোই তো আমরা পাই, তাই না? ইউজুয়ালি পাই চার্ট, বার চার্ট, লাইন ডায়াগ্রাম, তারপর টেবিল। আজকে যে ছবিটা দিয়েছিল সেটা প্রসেস, এটাকে বলা হয় প্রসেস অ্যানালিসিস। আমি এটা আরেকটু পর এক্সপ্লেন করতেছি, আগে জাস্ট আমি ইন্ডিভিজুয়াল আইটেম গুলো লিখতেছি, আইটেম কি কি আছে। এগুলো হচ্ছে আইটেমস, আমি কোয়েশ্চেন আইটেমস কি কি পাই। কোয়েশ্চেন আইটেমস পাই হচ্ছে এগুলা, কখনো পাই চার্ট দিতে পারে কোয়েশ্চেনে, বার চার্ট, লাইন ডায়াগ্রাম, টেবিল, প্রসেস অ্যানালিসিস, অথবা আমরা একটা সুন্দর জিনিস পাই, ম্যাপ কম্প্যারিজন। আমাদের এটা ম্যাপ কম্পেয়ার করতে হয়, ঠিক আছে? ম্যাপ কম্প্যারিজন। আচ্ছা সুন্দর, আপনারা সবাই মোটামুটি বলছেন, সবাই বলছেন, মার্শাল্লাহ, ঠিক আছে। বাট এই সব কিছু নিয়ে, এই যে প্রত্যেকটা আইটেম, এই আইটেমের কমন নামটা কি? এই কোয়েশ্চেনটার কমন নামটা কি? একজন হাফ বলছেন, সেটা হচ্ছে ইনফোগ্রাফিক অ্যানালিসিস। ভালো করে দেখেন, ইনফোগ্রাফিক অ্যানালিসিস। অ্যানালিসিস তো আমরা বুঝছি, অ্যানালিসিসের মধ্যে বেশ কিছু জিনিস থাকে, যে আমাদের সিলেক্ট করতে হয়, কম্পেয়ার করতে হয়, রিপোর্ট করতে হয়, অনেক কিছু থাকে। বাট ইনফোগ্রাফ মানে কি? দুইটা শব্দ আছে না, একটা হচ্ছে ইনফো আর একটা গ্রাফ। ইনফোগ্রাফ, আমি যদি এটাকে সুন্দর করে বলি যে আমার কাজটা কি, কাজটা হচ্ছে আমাকে একটা গ্রাফ দিবে, যে গ্রাফে এই পাই চার্ট, বার চার্ট, লাইন ডায়াগ্রাম, টেবিল, প্রসেস অ্যানালিসিস, ম্যাপ কম্পারিজনিং, সবখানে আমাকে এক একটা গ্রাফ দিচ্ছে। আমাকে একটা গ্রাফ দিবে, একটু নিচে লিখি, একটা গ্রাফ দিবে অথবা একটা ডায়াগ্রাম দিবে, যে গ্রাফ অথবা ডায়াগ্রামে অনেক অনেক ইনফরমেশন থাকবে, অনেক অনেক ইনফরমেশন থাকবে। তাহলে এই যে গ্রাফ বা ডায়াগ্রাম গুলো আছে, সেখানে অনেক অনেক ইনফরমেশন থাকবে এই প্রত্যেকটাতে।
এই সবখানে আমাকে ইনফরমেশন দিবে। আমার কাজটা কি? এই গ্রাফে যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনকে আমার কি করতে হবে? আমার কম্পেয়ার করতে হবে, কন্ট্রাস্ট করতে হবে, সিলেক্ট করতে হবে, রিপোর্ট করতে হবে, সামারাইজ করতে হবে। এই চেইনটা ভালো করে বুঝেন। আমাকে একটা গ্রাফ অথবা ডায়াগ্রামে অনেক অনেক ইনফরমেশন দিবে। তো একটা গ্রাফ বা ডায়াগ্রামে যতগুলো ইনফরমেশন আছে, সব ইনফরমেশন গুলোকে আমাদের কম্পেয়ার করতে হবে, কন্ট্রাস্ট করতে হবে, সিলেক্ট করতে হবে যে আমি এখান থেকে কোনটা কোনটাকে নিয়ে লিখবো, সিলেক্ট করতে হবে, সেগুলোকে রিপোর্ট করতে হবে এবং সেটাকে গোছায় আনতে হবে, সামারাইজ করতে হবে। এই পুরা জিনিসটাকে আমরা বলি অ্যানালিসিস। এই যে গ্রাফের ইনফরমেশনকে আমি অ্যানালাইজ করতেছি, অ্যানালিসিস তো একটা মানে খুব অস্পষ্ট একটা কথা যে মানুষ বলে আমরা অ্যানালিসিস করতেছি। অ্যানালিসিস কেমনে করতেছেন? অ্যানালিসিসের মধ্যে কি কি আছে? অ্যানালিসিসের ভিতর এই জিনিসগুলো আছে, আমি কম্পেয়ার করি, কন্ট্রাস্ট করি, সিলেক্ট করি, তারপর সেটাকে আমি রিপোর্ট করি এবং সেগুলোকে আমি গোছায় নিয়ে আসি, সামারাইজ করি। ক্লিয়ার সবাই? ওকে। তাহলে আমরা যদি ইয়াতে আসি, আমরা যদি একটু ইয়াতে আসি, আবার একটু ব্যাক করি জিনিসটা, যে ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের কাজ হচ্ছে আমাদেরকে একটা গ্রাফ দিবে, যে গ্রাফে অনেক ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশন গুলাকে আমাদের অ্যানালাইজ করতে হবে। এটাই হচ্ছে আমাদের টাস্ক ওয়ানের কাজ, গ্রাফের ইনফরমেশনকে অ্যানালাইজ করা। ঠিক আছে? তাই এই অ্যানালিসিসটা তখনই ভালো হবে যখন আমার একটা স্কিল খুব ভালো হয়। সেইটা কি? সেইটা হচ্ছে ডেটা কম্প্যারিজন। আমি ডেটার মধ্যে কম্পেয়ার করতে পারি। যখন করতে পারি তখন হচ্ছে আমার অ্যানালিসিস ভালো হয়, ডেটা কম্পেয়ার করতে পারে। ঠিক আছে? আমি যখন ডেটা কম্পেয়ার করতে পারি, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন। আচ্ছা, এটার ব্রেকডাউন আমরা করলাম আজকে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু আজকের কোয়েশ্চেনটা দেখি। আজকের কোয়েশ্চেনটা আমরা একটু দেখি তাহলে। কোয়েশ্চেন কি বলছে? দ্য ডায়াগ্রাম বিলো, নিচে একটা ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামটা কি করতেছে? সবুজ, আমাদেরকে দেখাচ্ছে হাউ ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড। আজকের ডায়াগ্রামটা কি দেখাচ্ছে? হাউ ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড, ইলেকট্রিসিটি কিভাবে তৈরি হয়। কোথায়? ইন আ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। ডায়াগ্রামের অলরেডি নাম দেখতে পাচ্ছি, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। তার মানে আমাদেরকে যে ডায়াগ্রামটা দিছে, সেই ডায়াগ্রামটা হচ্ছে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনের। এই কোয়েশ্চেনে কোনো শব্দ আছে আপনাদের, মানে যেটা আপনাদের মানে জানা নাই? ইলেকট্রিসিটি মনে হয় সবাই জানেন। জেনারেট করা মানে সবাই বুঝেন? জেনারেট করা কি? জেনারেট করা মানে তৈরি করা, ক্রিয়েট করা। আমরা শুনি না জেনারেটর, প্রত্যেকটা বাসায় বা শপিং মলে থাকে জেনারেটর। সে ইলেকট্রিসিটি জেনারেট করে, তৈরি করে। আচ্ছা, প্রডিউস করে, এক্স্যাক্টলি। আচ্ছা, হাইড্রো ইলেকট্রিসিটি, সবাইকে এই পার্টটা ক্লিয়ার? হাইড্রো ইলেকট্রিসিটি কি জিনিস? হাইড্রো ইলেকট্রিসিটি কি জিনিস? একটু লেখেন তো আপনাদের কথাগুলো, আমাকে 1 মিনিট টাইম দেন, আপনি একটু লিখেন, আমি একটু জাস্ট 1 মিনিট টাইম নিচ্ছি।
ওকে। তো হ্যাঁ, কয়েকজন অ্যান্সার দিছেন, মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, হাইড্রো হয়তো যারা অনেকে জানেন, তারা জানেন, যারা জানেন না তাদের জন্য আমি লিখে দিচ্ছি হাইড্রো। হাইড্রো মানে ওয়াটার, পানি। আর ইলেকট্রিক তো আসছে ইলেকট্রিসিটি থেকে। তো ওয়াটার আর ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, ওয়াটার মানে জল। তো বুঝতে পারছেন, জল ও বিদ্যুৎ। তার মানে পানিকে ব্যবহার করে যদি ইলেকট্রিসিটি তৈরি করা হয়, তাকে আমরা বলি হাইড্রো ইলেকট্রিসিটি। পানিকে ইউজ করে যদি ইলেকট্রিসিটি তৈরি করা হয়, তাকে আমরা বলি হাইড্রো ইলেকট্রিসিটি। আর যে পাওয়ার স্টেশনে পানিকে ব্যবহার করে ইলেকট্রিসিটি তৈরি করা হয়, তাকে আমরা বলি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। এখন ক্লিয়ার তো? ঠিক আছে, ক্লিয়ার, সবাই সুন্দর। আচ্ছা, তো এবার আমরা আসি। আমাদের ওই মনে আছে প্রথম 5 মিনিটের কাজ বলতেছিলাম অ্যান্সার প্ল্যানিং কেমনে করব। তো অ্যান্সার প্ল্যানিং এর জন্য প্রথম কাজ কি? আমাকে যে কোয়েশ্চেন দিছে, এই কোয়েশ্চেনটা একবার পড়া, যে কোয়েশ্চেন কি দিছে। সেকেন্ড কাজ, আপনার ডায়াগ্রামটা ভালো করে দেখা। তাহলে অ্যান্সার প্ল্যানিং এর প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেনটা ভালো করে পড়া, যে কোয়েশ্চেনটা আপনাকে কি বলছে, আজকে আপনার কাজটা কি, বা আজকে আপনার টপিকটা কি। আর সেকেন্ড কাজ হচ্ছে আপনার ডায়াগ্রামটা ভালো করে দেখা। তো আমরা কোয়েশ্চেন পড়ছি, আমরা জানি যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি হয়, এটা নিয়ে আজকে আমাদের কাজ। এবং সেই ইলেকট্রিসিটি প্রোডাকশনের পুরো জিনিসটা আমাকে দেখাচ্ছে ডায়াগ্রামে। তাহলে আমি একটু ডায়াগ্রামটা দেখি এবার। তো যে কোনো প্রসেস, একটা প্রসেসের সবসময় একটা ক্লিয়ার স্টার্টিং থাকে, একটা এন্ডিং থাকে। আজকে আমাদের যে টাস্ক, এই টাস্কের নাম হচ্ছে প্রসেস অ্যানালিসিস। আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, প্রসেস অ্যানালিসিস। আমাদের সামনে একটা প্রসেস দেয়া থাকবে, কোয়েশ্চেনটা একটা প্রসেস থাকবে, এবং প্রসেসের একটা ডায়াগ্রাম থাকবে। আমাদের কাজ হচ্ছে ডায়াগ্রামে ছবি আকারে যা দিছে, এই পুরো জিনিসটাকে রিটেন ফরম্যাটে এক্সপ্লেইন করা। ডায়াগ্রামে ওই ফটোতে যা কিছু, যে যা যা দেখাচ্ছে, যে প্রসেস দেখাচ্ছে, পুরো প্রসেসটাকে রিটেন ফরম্যাটে আমার এক্সপ্লেইন করা, রিটেন ফর্মে এক্সপ্লেইন করা। তো ডায়াগ্রামে যা কিছু আছে ছবি আকারে, এটাকে আমি লিখে এক্সপ্লেইন করব, এটাই হচ্ছে আমার কাজ। এটা হচ্ছে প্রসেস অ্যানালিসিস। এন্ড কয়েকটা কোয়েশ্চেন করি আপনাদেরকে, কমন কয়েকটা জেনারেল কোয়েশ্চেন বা সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ চেক করি আপনাদের। একটা প্রসেস, একটা প্রসেসের কি একটা স্টেপ থাকে নাকি কয়েকটা স্টেপ থাকে? একটা প্রসেস কমপ্লিট হওয়ার জন্য কয়টা স্টেপ লাগে, অথবা স্টেজ, কয়টা ধাপ লাগে? একটা স্টেপে সম্ভব নাকি কয়েকটা? মাল্টিপল। সবসময় মনে রাখবেন, একটা প্রসেস কমপ্লিট হওয়ার জন্য আমাকে মাল্টিপল স্টেজ অথবা মাল্টিপল স্টেপস পাড়ি দিয়ে আসতে হবে, মাল্টিপল স্টেপস কমপ্লিট করতে হবে। আচ্ছা, এই যে মাল্টিপল স্টেপস, সেগুলো কি আমি সিরিয়াল মেনটেন করে একটার পর একটা করব, নাকি আমি র্যান্ডমলি করতে পারবো? আমি এখন একটা স্টেপ করলাম, পরে আরেকটা স্টেপ করলাম, ইয়া করলাম, ওইটা করলাম, জাম্পিং করলাম ইচ্ছা মতন। কি মনে হয়, কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলেন তো। যে একটা প্রসেস যদি আমরা কমপ্লিট করতে চাই, তাহলে কি সেটা সিরিয়ালি করা উচিত? প্রত্যেকটা স্টেপ কি একটার পর একটা আসবে? আমরা যদি বলি সিকোয়েন্স, সিরিয়াল মানে হচ্ছে সিকোয়েন্স, সিকোয়েন্স বিটুইন স্টেপস, এটা মাস্ট। আপনাকে অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে, একটার পর একটা স্টেপ। হ্যাঁ, সিরিয়ালি বলেন, ক্রোনোলজিক্যালি বলেন, সিকোয়েন্সিয়ালি বলেন, অবশ্যই আপনাকে একটার পর একটা স্টেপ কমপ্লিট করতে হবে। কখনো আপনি জাম্প করতে পারবেন না, একটা স্টেপের পর আপনি 4 নম্বর স্টেপ বলতে পারবেন না, 4-এর পর আপনি আবার 2 নম্বর বলতে পারবেন না, 2-এর পর আপনি আবার 10 নম্বরের স্টেপে লাফ দিতে পারবেন না। স্টেপ যদি এমন থাকে যে স্টেপ 1, তারপর 2, কারণ সবসময় আপনাকে অ্যারো দেওয়া থাকবে অথবা একটা ডিরেকশন থাকবে, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। যদি 5টা স্টেপ এমন থাকে, আপনি কখনো শুরুতে 1 নম্বর ডিসকাস করছেন,
এরপর আপনি 4 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপর 5 নাম্বার, তারপর 3 নাম্বার। আপনি আপনার মতন র্যান্ডমলি এক্সপ্লেন করতে পারবেন না। আপনাকে অবশ্যই প্রপার সিকোয়েন্স মেনটেন করতে হবে, নাহলে তো স্টেপই কমপ্লিট হবে না, পুরো প্রসেসটাই তো কমপ্লিট হবে না। একটা প্রসেস কমপ্লিট হওয়ার জন্য সবসময় একটার পর একটা স্টেপ সিরিয়াল মেনটেন করে কমপ্লিট করতে হয়। এছাড়া তো আপনার প্রসেসই কমপ্লিট হবে না, তাই না? আচ্ছা, থার্ড, আপনি কি কোনো স্টেপ মিস দিতে পারবেন? কোনো স্টেপ কি বাদ দিতে পারবেন? না, নেভার। ভেরি গুড। নেভার অ্যান্সারটা বেশি ভালো লাগছে। আমি কখনোই কোনো স্টেপ বাদ দিতে পারবো না। যে মনে করে অনেকে যে ভাই 15টা স্টেপ আছে, আমি 13টা বলি, বাকি দুইটা বাদ দিয়ে দিই, দুইটা না বললেও তো চলে না। ওই দুইটা স্টেপ বাদ দিয়েছেন মানে আপনি পুরো প্রসেসটা মাঝখান থেকে হারাই ফেলছেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরেন আমরা কি করব, আমরা হচ্ছে নুডলস রান্না করব, নুডলস। তো প্রথমে আমার কি লাগবে? একটা নুডলসের প্যাকেট লাগবে। তারপর নুডলসে মনে হয় ডিম টিম দেয়, তাই না? তাহলে এগস লাগবে। তারপর কি লাগে? ওই যে মশলা প্যাকেট, মশলা প্যাকেট নাকি? একটা মশলা প্যাকেট লাগবে ধরেন। এটা হচ্ছে মশলা প্যাকেট, এম দিয়ে রাখলাম। আর লাগবে হচ্ছে কি, পানি নাকি তেল, কি লাগে? আচ্ছা ধরেন আমার এইগুলো লাগে, আর কিছু লাগে না। ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি দেখাচ্ছে? যে একটা লেখা আছে, এটা ফায়ার। তার উপর একটা লেখা আছে পট। পটের মধ্যে কি দিছে? যে নুডলসের প্যাকেট খালি করে দিছি, মশলা প্যাকেট খালি করে দিছি, ডিম ফাটায় হচ্ছে গিয়ে ঢালছি। আচ্ছা, থার্ড স্টেপ কি লিখছে? কুক ফর 2 মিনিটস। 2 মিনিট ধরে রান্না করতে বলছে। আচ্ছা, আমার কাছে ধোঁয়া উঠতেছে। আর 4 নম্বর স্টেপে কি হয়েছে? সুন্দর একটা ডিশ, ডিশের মধ্যে এই তো নুডলস হয়ে গেছে। ঠিক আছে, নুডলস রেডি টু ইট। তো এই যে প্রসেসটার নাম আমরা কি দিতে পারি? এই যে শুরুতে ছিল আমার উপাদান, ইনগ্রিডিয়েন্টস। এই শব্দটা এখানে নাই, বাট আমি লিখতে পারবো চাইলে। কারণ এই জিনিসগুলোকে উপাদানই বলে, যেগুলোকে ব্যবহার করে কোনো কিছু বানায়। ইনগ্রিডিয়েন্টস, নুডলস, এগস, মশলা। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে কি আপনার একটা চুলা, চুলা দেখাচ্ছে ফায়ার, ফায়ারের উপর একটা কুকিং পট, রান্না করা একটা পাতিল আছে। পাতিলের মধ্যে আমি নুডলস, মশলা প্যাকেট, ডিম সবকিছু দিচ্ছি। থার্ড স্টেপে আমি 2 মিনিট রান্না করতেছি। ফোর্থ স্টেপে নুডলস রান্না হয়ে গেছে। এখানে কয়টা স্টেপ? 4টা স্টেপ। প্রসেসটাকে আমি কি বলতে পারি? ভেরি গুড। হাউ টু মেক নুডলস। হাউ টু মেক নুডলস, সুন্দর। প্রিপেয়ারিং নুডলস, হ্যাঁ, ঠিক আছে। এখন আমি এই স্টেপগুলা একটার পর একটা করা দরকার, নাকি আমি এই নুডলস, মাসালা, এগস, তারপর আমি ডিরেক্ট চলে যাব যে এখন নুডলস রেডি টু ইট? তারপর আমি লিখলাম যে ফায়ারের মধ্যে পট আছে, পটের মধ্যে এগুলো ঢালছি। আমি কি সিরিয়াল চেঞ্জ করতে পারবো বা নষ্ট করতে পারবো? না, পারবো না। আমি কোন একটা স্টেপ বাদ দিতে পারবো যে ভাই আমি সেকেন্ড স্টেপটা বাদ দিয়ে দিই, এটা এটা বলবো না। তাহলে নুডলস, এগস আর মাসালা, তারপর ডিরেক্ট কুক ফর 2 মিনিটস। মাঝখানে কোনো চুলা নাই, কোনো কুকিং পট নাই, আমার নুডলস ঢালা লাগে না, কিচ্ছু লাগে না, আমি ডিরেক্ট চলে যাবো এখানে? এটাও করা যাবে না। তার মানে অবশ্যই সবগুলা স্টেপ, সিকোয়েন্স একটার পর একটা সিরিয়াল মেনটেন করে আমাকে ডিসক্রাইব করতে হবে। কোনো স্টেপ কখনো বাদ দেওয়া যাবে না। এবং অবশ্যই মাল্টিপল স্টেপস থাকবে। এগুলো হচ্ছে তুমি কোর আইডিয়া।
একটা প্রসেস অ্যানালিসিস টাস্কের জন্য। আমাদের আজকের টাস্কটা একদম স্পেসিফিক একটা টাস্ক, এটার সাথে আপনি বার চার্ট বা পাই চার্টের মিল পাবেন না। এটাকে আমরা বলি প্রসেস অ্যানালিসিস, এই যে এখানে। তো প্রসেস, একটা প্রসেসের ডায়াগ্রাম আমাদের সামনে থাকবে, সেই ডায়াগ্রামকে আমাদের লিখে প্রকাশ করতে হবে, লিখে এক্সপ্লেন করতে হবে, এটাই হচ্ছে প্রসেস অ্যানালিসিস আছে। তো এখন অ্যানালিসিসের পার্টটা কিন্তু আমরা এখন করব আজকে। আমাদের সামনে ছবি আছে, আমরা কোয়েশ্চেন পড়ছি, প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমার ডায়াগ্রামটা আমি অ্যানালাইজ করি। ডায়াগ্রামটা আমাদেরকে কি বলছে দেখেন তো। এই প্রসেসটা শুরু হবে কোত্থেকে? ও, আরেকটা স্টেপ আছে তো। এটা হচ্ছে একটা ক্লিয়ার ক্লিয়ার বিগিনিং বা ক্লিয়ার স্টার্ট। একটা একটা জায়গা থেকে শুরু হবে এবং ক্লিয়ার এন্ডিং। একটা ক্লিয়ার স্টার্ট থাকবে, একটা ক্লিয়ার এন্ডিং থাকবে, একখান থেকে শুরু হবে, একখান থেকে এসে শেষ হবে। এই প্রসেসটা কোত্থেকে শুরু হবে দেখেন তো। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন কোত্থেকে শুরু হবে? অ্যারো ট্যারো অ্যারো আছে, কিন্তু অ্যারোগুলো আমাকে হেল্প করে। রিভার থেকে, ভেরি গুড। রিভার থেকে শুরু হবে, কেন? রিভার থেকে কি আসবে? রিভারে কি আছে যেটা আসবে? ওয়াটার, ভেরি গুড, ভেরি গুড। আমরা তো বলতেছি হাইড্রো ইলেকট্রিসিটি, তার মানে ওয়াটারকে ব্যবহার করে ইলেকট্রিসিটি তৈরি করব। সেই ওয়াটার কোত্থেকে আসবে? সেই ওয়াটার আসবে রিভার থেকে। এটা যদিও লেখা নাই, বাট এটা আমরা সবাই বুঝতেছি, এটা আমরা অবশ্যই বলবো। তাহলে আমরা এই লাইনটা কি বলতে পারি? রিভার ইজ দ্য সোর্স অফ দ্য ওয়াটার দ্যাট ইজ ইউজড ফর ইলেকট্রিসিটি জেনারেশন। অথবা ওয়াটার ফ্লোজ ফ্রম দ্য রিভার, তাই না? এই পানিটা কোত্থেকে ফ্লো করে? ফ্লোজ ফ্রম দ্য রিভার। কিসে এসে ফ্লো করে বলেন তো? রিভার থেকে ওয়াটারটা এসে কোন জায়গাতে এসে ঢুকে? অ্যারো আছে, হাই লেভেল রিজার্ভয়ার। হাই লেভেল রিজার্ভার। আচ্ছা, আমি একটা কাজ করে দাঁড়ান, এখন আমি একজনকে একটু একটু আনমিউট করতে দিই, একজন আমার সাথে থাকেন, যাতে আমাকে বারবার চ্যাটে আসতে না হয়। আমি একটু আপনাদের সাথে কথা বলে আছি, একটু করে ফেলি কাজটা, তাহলে মনে হয় একটু এফিসিয়েন্ট হবে প্র্যাকটিসটা। একজন আমার সাথে থাকবেন। জি, একজন আনমিউট করতে পারবেন, যিনি একটু ভলান্টিয়ার করবেন আজকে আসসালামু আমার সাথে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঠিক আছে, আসেন। তাহলে আমরা কি পাচ্ছি? ওয়াটার কোত্থেকে আসতেছে? রিভার থেকে। রিভার থেকে ফ্লো করে কোথায় ঢুকতেছে? এটা নাম দেখতেছি ভাই, নামটা একটু আপনারা বলেন। হাই লেভেল রিজার্ভার। হাই লেভেল রিজার্ভার, সুন্দর। তাহলে river water flows in and enters the high level reservoir. রিজার্ভয়ার মানে কি? রিজার্ভ করা মানে সংরক্ষণ করা। রিজার্ভ, জমা রাখা, সংরক্ষণ করে। এই যে আমরা শুনি ব্যাংকের রিজার্ভ আছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে, মানে একটা মজুদ আছে, একটা একটা আপনার কি বলে এটাকে, একটা একটা এটা কি বলে, সংরক্ষণ করা হচ্ছে, এটাকে একটা জমানো হচ্ছে। তো রিজার্ভয়ার হচ্ছে একটা ট্যাঙ্কির মতন ধরেন। ঠিক একটা ওয়াটার ট্যাঙ্কিতে বডি। যেমন, জি ভাইয়া, হ্যাঁ, যেখানে পানি এসে জমা হচ্ছে, পানি এসে জমা হচ্ছে। তাহলে একটা হাই লেভেল রিজার্ভয়ার আছে যেখানে পানি এসে জমা হচ্ছে। আচ্ছা, পানিটা কি এখানে অটোমেটিক্যালি জমা হচ্ছে, নাকি এটাকে কোনো কিছু দিয়ে আটকাইতে হচ্ছে? একটা ই ড্যাম দিয়ে আল্লাহ, আটকে রাখছে, একটা ড্যাম আচ্ছা। দিয়ে দেওয়াল ইয়া, বাঁধার মতো। সাগর ভাই একটু একটু মিউট করবেন কাইন্ডলি। আচ্ছা, হ্যাঁ, হাই লেভেল রিজার্ভয়ারে পানি কিন্তু এমনি এমনি আটকাচ্ছে না, এটাকে আটকানো লাগতেছে। এই যে ড্যাম, ড্যাম মানে কি? ড্যাম মানে বাঁধ। হুম। বাঁধের কাজ হচ্ছে বাধা, বাধা দেওয়া বা বাধা বেঁধে ফেলা। তো বাঁধটা কাকে আটকাচ্ছে? এই পানিটাকে আটকায় ফেলতেছে, তাই না? আচ্ছা, জি। বাঁধের নিচে আবার একটা ইনটেক আছে, সেটার আবার একটা মাহাত্ম্য আছে। এটা দিনের বেলা একটা কাজ করে, রাতের বেলা আরেকটা কাজ করে। ইনটেকটা দিনের বেলায় কি থাকে? খোলা। ওপেন থাকে, রাতের বেলায় ক্লোজ থাকে। তাহলে এই পার্টটা আবার আসি। আমাদের ওয়াটার ফ্লো করে আসতেছে রিভার থেকে, রিভার থেকে ওয়াটার এসে জমতেছে হাই লেভেল রিজার্ভয়ারে, যেখানে পানিটাকে আটকাচ্ছে একটা ড্যাম, একটা বাঁধ।
এই ড্যামের নিচে একটা ইনটেক আছে, যেটা দিনের বেলায় খোলা থাকে। যখন দিনের বেলায় খোলা থাকে তখন কি হয়? এই দেখেন ডে, ডে গুলো একটু আন্ডারলাইন করে রাখি। ডে, পানিটা ডে, বইতে থাকে। এক্স্যাক্টলি। ডে টাইমে যখন বাঁধের ইনটেকটা ওপেন থাকে, পানিটা এর নিচ দিয়ে ফ্লো করে। দেখেন লিখে দিছে, ফ্লো অফ ওয়াটার টু জেনারেট ইলেকট্রিসিটি। পানির ফ্লো কি করে? ইলেকট্রিসিটি জেনারেট করে। কখন? দিনের বেলায়। তাহলে এই হাই লেভেল রিজার্ভয়ার থেকে ওয়াটার stored in the high level reservoir flows downwards, নিচের দিকে ফ্লো করতেছে ডিউরিং দ্য ডে টাইম। এটুকু আমরা পাইছি, তাই না? এটুকু তো পাচ্ছি। আচ্ছা, পানিটা ফ্লো করে কোথায় ঢুকতেছে? এই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে পানির লাইন। পানিটা ফ্লো করে কোথায় ঢুকতেছে? জেনারেটরে। জেনারেটরে? না, ভালো পাওয়ার করে দেখেন। স্টেশনে। হ্যাঁ, পাওয়ার, রিজার্ভার আচ্ছা, টারবাইন। পাওয়ার স্টেশন হচ্ছে পুরো জায়গাটা, এই যে জায়গাটা আছে না, এই যে এই ব্লকটা, এই রিভার্সিবল পুরোটাই হচ্ছে। টারবাইনে ভাই। ভেরি গুড, ভেরি গুড। দেখেন এই যে পাইপটা, এটা কানেক্টেড কার সাথে? এই জিনিসটার সাথে না, জি। এটার সাথে। এটাকে একটা অ্যারো দিয়ে বলতেছে যে এটার নাম কি। এটার নাম হচ্ছে রিভার্সিবল টারবাইনস। টারবাইন মানে কি, কারো আইডিয়া আছে টারবাইন কি জিনিস? ঘূর্ণনের মাধ্যমে। আচ্ছা, ফ্যান তো বড় চিনেন কোনো সবাই। পাখা। ফ্যান তো চিনেন, ফ্যান চিনেন না? প্রপেলার। ওই একটা ভাই বলছেন বড় কোনো পাখা। হ্যাঁ, প্রপেলার বলেন, ফ্যান বলেন। বিশাল সাইজের যদি কোনো ফ্যান হয়, এটার ব্লেড গুলা অনেক বড় বড়, এই জিনিসটাকে আমরা বলি টারবাইন। তো এটার কাজও কিন্তু একটা ফ্লোকে কাজে লাগায় ঘোরা। তো এই যে পানির প্রেসার, উপর থেকে পানির প্রেসার জোরে আসতেছে, এসে সে কি করতেছে? দিনের বেলায় কি করে? দিনের বেলায়, অপারেট জেনারেটর। হ্যাঁ, জেনারেটরকে অপারেট করে টারবাইন। বাট এখানে একটা জিনিস ঘটে গেছে যেটা আমাদেরকে ওরা বলে দেয় নাই, বাট যেটা আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে। পানি উপর থেকে ফ্লো করে আসছে, পানির ফ্লো টারবাইনকে কি করবে? ঘুরাবে অবশ্যই। ঘোরাবে। Exactly. এই যে এটা, এটা কিন্তু এখানে বলা নেই যে স্পিন। ওয়াটার ফ্লো রোটেটস দ্য টারবাইনস, এটা এখানে বলা নেই, এটা আমাদের বলতে হবে। যে উপর থেকে যে পানির প্রেসার আসতেছে, এই পানির প্রেসারটা টারবাইনকে একটা ফোর্সে রোটেট করায়, এটাকে ঘুরায়। যখন টারবাইনকে জোরে জোরে ঘুরায়, তখন টারবাইন থেকে একটা ফোর্স জেনারেট হয়। যে যে ফোর্সটা টারবাইন কোথায় পাঠায়? জেনারেটর। জেনারেটরে পাঠায়। পাঠায়, জেনারেটরকে কি করে সেই ফোর্স দিয়ে? অপারেট করে। অপারেট করে। তাহলে পানির প্রেসারে টারবাইন ঘুরে, টারবাইন ঘুরে একটা ফোর্স ক্রিয়েট করে, সেই ফোর্সটা দিয়ে সে জেনারেটরকে অপারেট করে। আচ্ছা, জেনারেটরকে যখন অপারেট করে, জেনারেটর কি করে? টারবাইন যে ফোর্সটা সাপ্লাই করছে, জেনারেটরকে অপারেট করছে, জেনারেটর সেই ফোর্সকে কাজে লাগায় কি করে? হুম, পাওয়ার সাপ্লাই ভেরি গুড। পাওয়ার জেনারেট কন্ট্রোল করে, করে। ইলেকট্রিসিটি জেনারেট করে। জেনারেটরের কাজই তো জেনারেট করা, তাই না? এটা কিন্তু আমাদেরকে বলে দেয়নি। And এইটুক জিনিস আমাদের থেকে আসতে হবে, যে টারবাইন পাওয়ার্স আপ দ্য জেনারেটর, জেনারেটরকে পাওয়ার আপ করে, ফোর্স দিয়ে জেনারেটরকে চালায়, অপারেট করে। অ্যান্ড ইউজিং দ্যাট ফোর্স দ্য জেনারেটর প্রডিউসেস ইলেকট্রিসিটি, অথবা জেনারেটর জেনারেটস ইলেকট্রিসিটি। এই জেনারেটর ইলেকট্রিসিটি তৈরি করে। সে কিন্তু ইলেকট্রিসিটি তৈরি করে ফেলছে। অ্যান্ড ইলেকট্রিসিটি তৈরি করার পর সেটা কি সে তার মধ্যে জমায় রাখে নাকি সে কোথাও পাঠায়? পাওয়ার লাইন থ্রুতে ন্যাশনাল গ্রিডে পাঠায়। ভেরি গুড। জেনারেটর যে ইলেকট্রিসিটিকে তৈরি করছে, সেই ইলেকট্রিসিটিকে সে পাওয়ার লাইন্সের মাধ্যমে ন্যাশনাল গ্রিডে পাঠায়। তাহলে দ্য প্রডিউসড ইলেকট্রিসিটি ইজ ট্রান্সমিটেড টু দ্য ন্যাশনাল গ্রিড থ্রু দ্য পাওয়ার লাইন্স। যে ইলেকট্রিসিটি তৈরি হয়েছে, সেটাকে ন্যাশনাল গ্রিডে ট্রান্সমিট করা হচ্ছে পাওয়ার লাইন্সের মাধ্যমে। এতটুক কি সবাই ক্লিয়ার? প্রসেসের এইটুক পার্ট আমরা যে আসলাম শুরু থেকে। ইয়েস।
আচ্ছা, জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারো কি মনে ডাউট আছে যে উপরে পানি গেছে কিনা? টারবাইন মানে পানি যে টারবাইনকে ঘুরাইছে, পানি কি উপরে গেছে কিনা, কারো কোনো, এটা কি কারো কনফিউশন আছে? না, পানি তো ওই আরেকটা অ্যারো আছে ডেলেতে, যেখানে লো এক্স্যাক্টলি, লেভেল। হ্যাঁ হ্যাঁ। আমরা আসলে যখন নর্মালি ওই আগের একটা ব্যাচে পড়াইতে গেছিলাম, ওনাদের কারো কারো কনফিউশন ছিল যে উপরে পানি চলে গেছে কিনা। পানি উপরে যায় নাই, পানি টারবাইনকে ঘুরাইছে। ঘোরানো শেষে পানি কোথায় চলে গেছে? এই দেখেন, ডে টাইমে আরেকটা অ্যারো আছে, লো লেভেল রিজার্ভয়ারে। লো লেভেল রিজার্ভয়ারে। তার মানে আমরা দুইটা রিজার্ভয়ার পাচ্ছি, একটা উপরে একটা নিচে। উপর থেকে পানি ফ্লো করে আসে, এসে টারবাইনকে ঘুরায়, ঘোরানো শেষ করে সে লো লেভেল রিজার্ভয়ারে চলে যায় এবং সেখানেই স্টোর থাকে। দিনের বেলায় তার কাজ শেষ। এখন পানি এখানে এসে ঢুকছে, ব্যাস। আমাদের অর্ধেক কিন্তু শেষ, একটা বডি প্যারাগ্রাফ শেষ। কারণ যেহেতু দেখাই যাচ্ছে যে এখানে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ডে টাইম আর একটা নাইট টাইম। তাহলে আমরা ডে টাইমের অ্যাক্টিভিটি গুলোকে একটা প্যারাগ্রাফে রাখতে পারি, নাইট টাইমের গুলোকে আরেকটা প্যারাগ্রাফে রাখতে পারি। ডে টাইমেরটা আমার শেষ। ওকে, এখন কি হচ্ছে? নাইট টাইমে কি করতেছে দেখছেন? নাইট টাইমে রিভার্স ওয়েতে কাজ উল্টা করতেছে। হয়ে গেছে, অ্যারো আছে উল্টা। তার মানে এবার ওয়াটারটা ফ্লো করবে আবার কি টারবাইনের দিকে, মানে এটা আবার টারবাইনে ফিরে আসবে। সো দ্য লো ওয়াটার লেভেল। ফ্রম দ্য লো লেভেল রিজার্ভয়ার flows back into the turbines. পানিটা লো লেভেল রিজার্ভয়ার থেকে টারবাইনের দিকে এবার চলে আসছে। আচ্ছা, এই নাইট টাইমে টারবাইন কি করছে? নাইট টাইমে টারবাইন কি করে? ওয়াটার হাই লেভেল রিজার্ভারে পাঠিয়ে দেয় এটা। আবার সে পাম্পস ঘুরবে। ওয়াটার ইনটু হাই লেভেল রিজার্ভয়ার, এক্স্যাক্টলি। তার মানে রাতের বেলায় টারবাইন এই পানিটাকে পাম্প করে হাই লেভেল রিজার্ভয়ারে পাঠায় দেয়। নট প্রডিউসড ইলেকট্রিসিটি, কিন্তু এখানে না, বিদ্যুৎ উৎপন্ন এক্স্যাক্টলি, হয়। এখানে কোনো ইলেকট্রিসিটি সে প্রডিউস করে না। এটা নিয়ে অনেকের একটা কনফিউশন আছে যে এই পার্টে কি ইলেকট্রিসিটি তৈরি হয় কিনা। দেখেন, ইলেকট্রিসিটি তৈরি হওয়ার জন্য কাকে পাওয়ার আপ করতে হবে? জেনারেটর। জেনারেটর। আমাকে নাইট টাইমে বলছে যে টারবাইন জেনারেটরকে পাওয়ার সাপ্লাই করছে। না। যদি পাওয়ার সাপ্লাই না করে তাহলে কি জেনারেটর চলতে পারবে? না। পারবে না। তাহলে নাইট টাইমে ইলেকট্রিসিটি তৈরি হয়েছে কিনা এমন কোনো এভিডেন্স আমাকে দেয় নাই। তাহলে এটা আমি বলতে পারবো না। আমি জাস্ট এটাই বলতে পারবো পানিটা ব্যাক করছে টারবাইনে এবং টারবাইন সেটাকে পাম্প করে পাঠাই দিছে কোথায়? হাই লেভেল রিজার্ভয়ারে। হাই লেভেল রিজার্ভয়ারে যখন পানি চলে আসছে ব্যাক করে, তখন ইনটেকটা কি হয়ে গেছে? ড্যামের ইনটেক ক্লোজ। ক্লোজ। এটা বন্ধ হয়ে গেছে। শেষ আমার প্রসেস। এই যে প্রসেসটা আমরা দেখলাম, দেখে আমরা যে পুরো জিনিসটাকে একবার বোঝার চেষ্টা করলাম, এই অবজারভেশনে কারো কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে? না। তো আমরা এইভাবেই একটা প্রসেসকে অ্যানালাইজ করি। একটা প্রসেস আমরা এইভাবে অ্যানালাইজ করি যে প্রসেসটা কোথা থেকে শুরু হচ্ছে, এক একটা স্টেপ কিভাবে পার হচ্ছে, পার হয়ে অ্যাকচুয়ালি এখানে হচ্ছেটা কি, ঘটনাটা ঘটতেছে কি। দেখছেন, ওরা ইম্পর্টেন্ট জিনিস যে জেনারেটর যে ইলেকট্রিসিটি জেনারেট করছে সেই জিনিসটা ওরা লেখে নাই। কারণ এইটুক জিনিস অ্যাজাম্পশন, এটা খুবই ক্লিয়ার অ্যাজাম্পশন, যে আমরা খুব ইজিলি আমরা বলতে পারবো যে হ্যাঁ ভাই, এখানে তো জেনারেটরের কাজ তো মানে জেনারেট করা, এবং সেই ইলেকট্রিসিটি জেনারেট করছে, করে সেটাকে আবার পাঠাই দিছে এখানে, ব্যাস। তো এইটুক পার্ট আমাদের থেকে আসতে হবে। আর এটা ইম্পর্টেন্ট ছিল যে পানির প্রেসারে টারবাইন ঘুরছে, টারবাইন ঘুরে the turbines supplied enough power to the generator that the generator utilized and produced electricity. জেনারেটর টারবাইনের সাপ্লাই করা পাওয়ারকে ইউটিলাইজ করে ইলেকট্রিসিটি তৈরি করে ফেলছে, দেন সেটাকে ট্রান্সমিট করে দিছে। আর পানিটা চলে গেছে লো লেভেল রিজার্ভয়ারে। দিনের বেলা কাজ শেষ, রাতের বেলা পানি আবার ব্যাক করছে টারবাইনে, টারবাইন সেটাকে পাম্প করছে উপরে হাই লেভেল রিজার্ভয়ারে। পাম্প করা শেষে তারা ইনটেকটা দিছে ক্লোজ করে। তাহলে পানি কি আর নিচের দিকে ফ্লো করতে পারবে? না। আমি এটা পড়াইতে গিয়ে কারো কোয়েশ্চেন এটা পাইছি আগের ক্লাসে যে আম, যে কি জানি ভাই, তাহলে
পানি জমানোর দরকার কি? নদীর থেকে তো আনলিমিটেড পানি আসতেছে। তো ভাই, তাহলে তো লো লেভেল এ- রিজার্ভারটা এ- তো আর এটা আমি জানি না, এটা আসলে কেন করছে কি করছে। আমি কখনো এই ধরনের পাওয়ার স্টেশনে কাজও করি নাই, এটার ব্যাপারে আমার টেকনিক্যাল নলেজ নেই। আমাকে আইএলস একটা ডায়াগ্রাম দিছে, ডায়াগ্রামে যা কিছু দিছে আমি সেটাই এক্সপ্লেইন করব। কেন নদীর থেকে তো পানি আসতেই আছে, তারপরও কেন আমি পানি জমাই আবার উপরে তুলতেছি নিচে নামাচ্ছি ভাই, এটার ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই, এটা আমার কাজও না। তাহলে এটা নিয়ে আমি মাথা ঘামাবো না। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা তো মোটামুটি জিনিসটা দেখছি। তাহলে এই জিনিসটাকে আমি কয়টা প্যারাগ্রাফে লিখতে হবে, কারো মনে আছে? যারা রাইটিং মডিউল আমার সাথে ক্লাস করছিলেন একটা সময়। দুইটা ভাবে লিখতে হবে, বডি ওয়ান, বডি টু। ভেরি গুড। কারণ দেখাই যাচ্ছে যে আমরা এখানের মধ্যে ক্লিয়ার একটা লাইন পেয়ে গেছি যে আমার দুই রকমের, মানে দুইটা টাইম ইনফরমেশন। আছে, দুইটা শিফট আছে, একটা ডে শিফট আর একটা নাইট শিফট। তাহলে ডে এর অ্যাক্টিভিটি গুলো আমি বডি প্যারাগ্রাফ 1-এ রাখি, নাইটের গুলো বডি প্যারাগ্রাফ 2-তে রাখি, তাই না? বডি প্যারাগ্রাফ 1-এ আমি রাখতেছি ডে, বডি প্যারাগ্রাফ 2-তে রাখতেছি আমি নাইট। আচ্ছা, এর আগে তো আমার ইন্ট্রোডাকশন আছেই। এখানে কি টাস্ক 1-এ কোনো কনক্লুশন লিখতে হয়? জিজ্ঞেস করি আপনাদেরকে। লিখতে হয় না। টাস্ক No, 1-এ কোনো কনক্লুশন লিখতে হয়? টাস্ক না, 1-এ কোনো কনক্লুশন লেখা যায় না। আমি কেটে দিচ্ছি, ভালো করে দেখেন। কখনো টাস্ক 1-এ কনক্লুশন লিখতে পারবেন না, লিখলে আপনার মার্ক কাটা। আইএলটিএস এর ফরম্যাটই হচ্ছে এটা, এটা একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট, অ্যানালিটিক্যাল রিপোর্টে কোনো কনক্লুশন থাকে না। কারণ এখানে আমার কোনো ওপিনিয়ন নেই, এখানে আমার কোনো ফাইনাল কোনো ইয়া নেই। তাই এখানে কনক্লুশন লিখতে পারবেন না। আপনার লাস্ট প্যারাগ্রাফ হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। তাহলে শুরু হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে। সেকেন্ড প্যারাগ্রাফ কোনটা? স্যার সামারি বা ওভারভিউ লিখতে পারবো ভেরি গুড, ভেরি ইন্ট্রোডাকশনের গুড, পর। ভেরি গুড। সেকেন্ড প্যারাগ্রাফকে আপনি সামারি বলেন, আপনি ওভারভিউ বলেন, আপনি সেটাকে কনক্লুশনও বলেন, কোনো সমস্যা নেই। এই তিনটে জিনিস একই। আমার ওভারঅল যে ডায়াগ্রাম, আমার যে ডায়াগ্রামটা আছে, এটাকে যদি আমি অল্প কথায়, 2 কথায় বা 3 কথায় সামারাইজ করি, অথবা এটার ওভারভিউ দেই, অথবা এটাকে যদি আমি কনক্লুশন লিখতে চাই, সেটাই হচ্ছে আমার সেকেন্ড প্যারাগ্রাফ। আমি ইন্ট্রোডাকশনের পর সবসময় এই সামারি অথবা ওভারভিউটা লিখে ফেলবো, এটাই হচ্ছে আমার কনক্লুশন। তার মানে ধরেন আপনি কনক্লুশন লিখতেছেন, বাট এটাকে আপনি সেকেন্ড প্যারাগ্রাফে লিখতেছেন। কিন্তু এখানে আপনার ওপিনিয়ন আসবে না, এখানে সিম্পলি আপনি যা অবজার্ভ করছেন, আপনার অবজারভেশনকে ছোট্ট অল্প কথায় আপনি লিখবেন। এবং মেইন সামারি যখন আমরা বলি, আমরা কি নর্মাল কথাবার্তা লিখি নাকি হাইলাইটস লিখি? সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে সিগনিফিকেন্ট যেসব ফিচার আছে, মেইন ফিচার আছে, সেগুলো আমরা লিখি, তাই না? একটা ক্রিকেট ম্যাচ হাইলাইটসে কি দেখায়? 1 রান নিচে, 2 রান নিচে, এগুলো দেখায় নাকি চার দেখায়, ছক্কা দেখায়, উইকেট দেখায়? 4-6 উইকেট। Yes, আমরা ওইটাই রাখবো। আমাদের হাইলাইটস গুলা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা। এন্ড আজকে আপনারা বলেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলা কি? আপনাদের কাছে কি মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলা কি? টার রিভার থেকে টার পানি দেখেন, আসে। দেখেন, যাচ্ছে রিভার সময় থেকে। নেন, সময় নেন, দেখেন। যে ধরেন আমি যদি বলি ভাই 2টা অথবা 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার দেখেন এই ডায়াগ্রাম থেকে, এটা তো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার টার স্টেশন। টারবাইনটা মানে গুরুত্বপূর্ণ মনে হইতেছে। আচ্ছা, একজনকে সে টারবাইন মনে হয়েছে, আর টারবাইন আর বাথটা ডেট মানে ক্লোজিং আর ওপেনিং এর ফিচারটা। আচ্ছা, ক্লোজিং হচ্ছে আপনার ওই ওই ড্যাম, ড্যামের হ্যাঁ, ক্লোজিং। আচ্ছা, ইনটেক ওপেন, আচ্ছা ক্লোজ হওয়া, আচ্ছা এটা। কারো কাছে আর কিছু? এমন কি হতে পারে ভাই, যে স্যার ধরেন আমরা বললাম যে দিনের বেলায় ইলেকট্রিসিটি প্রডিউস হয় বাট রাতে হয় না। ভেরি গুড, খুবই 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 ফ্যান্টাসির জিনিস আছে। ডে টাইমে ইলেকট্রিসিটি তৈরি হয়। আমি শর্টকাটে লিখতেছি আর কি জিনিসটাকে, জাস্ট আমার বোঝার জন্য। নাইট টাইমে হয় না। খুবই সুন্দর একটা কথা বলছেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। তার মানে আমি টোটাল অপারেশনে 2টা ফেজ পাচ্ছি। দ্য পাওয়ার স্টেশন হ্যাজ 2 অপারেশনাল phases, ডে শিফট অ্যান্ড নাইট শিফট।
ঠিক আছে, সুন্দর, একটা একটা লাইন পাই গেছি। কারো কাছে পানিটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না? রিভার অবশ্যই। এই যে পানিটা, যদি পানি না থাকতো, দেখেন তো, পানি না থাকলে ড্যাম কাকে আটকাইতো, টারবাইন কাকে ঘুরাইতো, ইলেকট্রিসিটি কোত্থেকে আসতো, লো লেভেল রিজার্ভারে কে ঢুকতো? পানি না থাকলে এইসব জিনিসের কোনো দাম আছে? এই যে এত 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 ইকুইপমেন্ট, এত এত জিনিস, সরঞ্জাম, এগুলোর কোনো কাজ আছে যদি পানিই না থাকে? তাহলে পানি কি সবচেয়ে ক্রুশাল এলিমেন্ট না এই পুরা প্রসেসে? জি। পানি খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। পানি না থাকলে তার কারো কোনো কাজই নেই। আচ্ছা, এই যে জেনারেটরকে বলতেছেন অথবা জেনারেটর। টারবাইনকে বলতেছেন, এই জেনারেটর টারবাইন কিসের পার্ট? এসব কিছু আছে কিসের পাওয়ার ভিতরে? স্টেশনে। পাওয়ার স্টেশন। ভেরি গুড, ভেরি গুড, পুরো জিনিসটা হচ্ছে পাওয়ার স্টেশন। খেয়াল করো, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার কি যে ভাই, কেউ যদি আমাকে বলে যে ভাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনে কি হয়, এই মশা, আচ্ছা, কি হয় ভাই? এখানে সবকিছু পানি দিয়ে হয়, পানি ছাড়া এখানে কোনো কাজ নেই। পানি এখান থেকে ওখানে যায়, ওখানে যে এটারে নাড়ায় ওটারে ঘুরায়, যখন ঘুরায় তখন এটা এটা হয়। তো পানি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড, মেইন ইলেকট্রিসিটি জেনারেশনটা কোন জায়গায় হচ্ছে? এই যে পাওয়ার টারবাইন, জেনারেটর, এদের যে কম্বিনেশনটা, সেটা কোথায় কাজ করতেছে, কোন জায়গাতে? পাওয়ার পাওয়ার স্টেশন। স্টেশন। তাহলে ভাই মেইন ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে পাওয়ার স্টেশনের মধ্যে। কিসের সাহায্যে? জেনারেটর এবং টারবাইনের কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে। এই দুইটা কম্বিনেশনে আমরা ইলেকট্রিসিটি পাই। আচ্ছা, থার্ড, যে ভাই পুরা পাওয়ার স্টেশন দুইটা ফেজে কাজ করে, দুইটা অপারেট করার দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ডে শিফট, একটা নাইট শিফট। এই তিনটা লাইনই তো, তাই না? তিনটার মধ্যেই কিন্তু আমার সব ইম্পর্টেন্ট জিনিসগুলো চলে আসছে, বুঝছেন? এই হাইলাইট গুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করবেন, যে আমি আপনার সাথে কিন্তু ডিসকাস করে করে করতেছি, যে আপনারা কারো কাছে মনে হতে পারে যে ভাই লো লেভেল রিজার্ভারটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এটাকে একটু রিফাইন করি যে ভাই লো লেভেলের চেয়ে কেন পাওয়ার স্টেশনটা বেশি ইম্পর্টেন্ট, ড্যামের চেয়ে কেন রিভার ওয়াটারটা বেশি ইম্পর্টেন্ট, আর পুরা প্রসেসটাকে আমি যদি দুইটা ভাগে দেখি, সেটা যে ডে আর নাইটের মানে ডিভাইডেড, সেটা কেন ইম্পর্টেন্ট? এগুলো হচ্ছে তো মেইন ইয়া। পুরাকে যদি আমাকে আমাকে বলে যে ভাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনের ব্যাপারে আপনি জাস্ট তিন কথায় আমাকে পুরো জিনিসটা বুঝাই দেন, এই তিন কথা হচ্ছে এটা, এটাই আমার কনক্লুশন, এটাই আমার ওভারভিউ। ওভারভিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওভারভিউ হচ্ছে আপনার এস এর পুরো হার্ট, টাস্ক ওয়ানের হার্ট হচ্ছে ওভারভিউ। যত ভালো ওভারভিউ লিখতে পারবেন, তত হচ্ছে আপনার মানে তিনে তিন পেয়ে যাবেন আপনি একেবারে। এবং কখনো আমরা টাস্ক ওয়ানে 3 মার্ক হারাইতে চাই না, টাস্ক ওয়ানে 3 মার্ক আমাদের পাইতেই হবে। এত গবেষণা হচ্ছে আমাদের এটার জন্য, যে পুরা একটা এই যে টাস্কটা আমাদের প্রসেস অ্যানালিসিস, এটার যে ইনস এন্ড আউটস, এটা আমি কিভাবে অ্যানালাইজ করি, কিভাবে অবজার্ভ করি, কিভাবে একটা একটা স্টেপকে আমি কানেক্ট করি, এক একটা স্টেপকে আমি কিভাবে লিঙ্ক করছি, লিঙ্ক আপ করে পুরো জিনিসটাকে আমি কিভাবে প্রসেসটাকে বানাইছি, তারপর এখান থেকে ইম্পর্টেন্ট হাইলাইট গুলোকে বের করে আনছি, প্রত্যেকটা জিনিস যাতে আপনারা দেখা মাত্রই অবজার্ভ করতে পারেন, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ঠিক আছে, যাতে আমার কখনো এই আইটেম, এই আজকে যে কোয়েশ্চেন টাইপ করতেছি, এটা যাতে আমরা সবসময় ক্লিয়ার থাকতে পারি, কনফিডেন্টলি সলভ করতে পারি। ঠিক আছে, তো তাহলে আমাদের মোটামুটি ওভারভিউ রেডি, আমাদের ইন্ট্রোডাকশনও রেডি। আচ্ছা, এখন কোথায় আছি? আমার তো প্ল্যানিং শেষ। এই যে যা কিছু করলাম না আপনার সাথে, কতক্ষণ ধরে করছি? 1 ঘন্টা ধরে করতেছি। এটা পরীক্ষার দিন করতে হবে কত মিনিটে? 5 মিনিট। 5 মিনিটে করতে। 5 মিনিটে। এটা করতে করতে দেখবেন একসময় আর এটা মনে হবে না, জিনিসটা আসলে সহজ। প্রথম কাজ কি, কোয়েশ্চেনটা পড়বো। সেকেন্ড কাজ কি, ডায়াগ্রামটা খালি দেখবো, যে এই দেখেন এখন আমি করতেছি, কোয়েশ্চেনটা পড়ি। ডায়াগ্রাম বিলো শোজ হাউ ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড। আচ্ছা, ইলেকট্রিসিটি কেমনে জেনারেট হচ্ছে, কোথায়? ইন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন মানে ওয়াটার থেকে ইলেকট্রিসিটি। আচ্ছা, ঠিক আছে। কি আছে? শুরু হয়েছে কোত্থেকে? রিভার। রিভার থেকে কি, ও আচ্ছা, ওয়াটার আসছে, ওয়াটার এসে হাই লেভেল রিজার্ভয়ারে ঢুকছে। আচ্ছা, ওয়াটারকে আটকাইছে কে? ড্যাম। আচ্ছা, ড্যামের আবার ইনটেক খোলা থাকে কখন? ডেতে। আচ্ছা, ডেতে আবার নাইটে ক্লোজ আছে, দেখি তো ডেতে কি হয়। ডেতে পানিটা ফ্লো করছে নিচের দিকে, নিচের দিকে ফ্লো করে কোথায় গেছে?
ফ্লো করে গেছে হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য ডে টাইমে। আচ্ছা, তো এই পানিটা ঢুকছে কোথায়? টারবাইনসে। এই একটা টার্ম আপনাদেরকে এক্সপ্লেন করা হয়নি, রিভার্সিবল। রিভার্স করা মানে কি? উল্টা দিবা। উল্টানো। তার মানে টারবাইন যদি একদিকে ঘুরতে পারে, সেটা আবার উল্টা দিকেও ঘুরতে পারবে। যখন উপর থেকে আসতেছে টারবাইন গুলো একদিকে ঘুরে, যখন রাতের বেলা পানি আবার নিচের থেকে আসে তখন টারবাইন আবার উল্টা ঘুরে। এই হচ্ছে রিভার্সিবল টারবাইনের মাহাত্ম্য, উল্টা ঘুরে। তা আপনারা বলবেন যে রোটেটস ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, যেভাবে বলতে চান বলবেন জিনিসটা, অথবা রোটেটস ইন ওয়ান ডিরেকশন, নাইট টাইমে রোটেটস ইন দি আদার ডিরেকশন, ইন দি অপোজিট ডিরেকশন। তো ভাইয়া একটু যদি ইন ডিটেলস আর কি, যে লো লেভেল রিভার্সার থেকে পানি যখন টারবাইন হয়ে যাইতেছে, এটা তো ডালুর থেকে নিচা থেকে উঁচায় যাইতেছে, এই জায়গায় কি এনার্জি লস বা আমার এক্সট্রা কোনো এনার্জি দেওয়া লাগতেছে কিনা, এরকম কোনো ইনফরমেশন সেটা কি দেওয়া আমাদেরকে আছে? বলে নাই, বুঝছেন, এটা আমাদেরকে বলে নাই। যেহেতু বলে নাই, এই যে ইনফরমেশনটা আমি নিজের থেকে অ্যাড করা কঠিন। এটা আমার থেকে নিজের থেকে অ্যাড করাটা কঠিন, যেহেতু ইনফরমেশনটা আমাকে দেয় নাই যে এটাকে পানিকে উপরে পাঠানোর জন্য পাওয়ার লাগতেছে। এটা বলাটা কঠিন, রিস্কি। এটা আমরা নাই বলি। ঠিক আছে। আচ্ছা, তো মানে যেটাতে এটা কি ছিলাম। হ্যাঁ, বলা যায় কিনা যে যখন টারবাইনটা নাইট শিফটে মুভ করে, রিভার্স, তখন রিভার্স ওয়েতে লো ঘুরে। লো লেভেল রিজার্ভার থেকে পানি হাই লেভেল রিজার্ভারের দিকে যায়, এটা টারবাইনটা রিভার্স ঘুরার কারণে। না ভাইয়া, টারবাইন রিভার্স ঘোরার কারণে আসলে যায় না। লো লেভেল থেকে, মানে ওটা লেখে নেই কিন্তু যে রিভার্স ঘোরার কারণে এটা এখান থেকে আসছে। ও তো লো লেভেলে আটকায় আছে। এ যদি ঘুরতেও থাকে, পানিকে যদি আমি এখান থেকে আসতে না দিই তাহলে তার সে পাঠাইতে পারবে না, তাই না? লো লেভেল থেকে তো আসতে দিছে। লো লেভেল থেকে আসতে, মানে লো লেভেল থেকে পানিটা আসছে টারবাইনে, ফেরত আসছে। আসার পর টারবাইন তাকে উপরে পাঠাইছে। টারবাইন ঘোরার কারণে পানি আসছে এটা কিন্তু আমরা বলতে পারবো না, বলাটা সেফ না। কারণ অ্যারোটা আছে এখান থেকে, অ্যারোটা আছে এখান থেকে যে আগে লো লেভেল থেকে টারবাইনে ঢুকবে। যখন টারবাইনে ঢুকবে তখন টারবাইন সেটাকে পাম্প করে হাই লেভেলে পাঠাবে। ওকে ওকে। ঠিক আছে। আচ্ছা ভাই, ওকে। তো এই তো, তারপর আমরা কই গেলাম, ওই যে টারবাইনকে ঘুরাইছে। টারবাইন একটা ফোর্স ক্রিয়েট করছে যেটা সে জেনারেটরকে পাঠাইছে। জেনারেটর সেই ফোর্সের সাহায্যে ইলেকট্রিসিটি তৈরি করছে, সেটাকে পাঠিয়ে দিয়েছে ন্যাশনাল গ্রিডে পাওয়ার লাইন্সের মাধ্যমে। পানিটা টারবাইনকে ঘোরানো শেষে দিনের বেলায় লো লেভেল রিজার্ভয়ারে গিয়ে জমা হয়েছে। এই দিনের বেলার কাজ শেষ। রাতের বেলায় পানিটা ব্যাক করছে, ফ্লোজ ব্যাক ফ্রম দ্য লো লেভেল রিজার্ভয়ার ইনটু দ্য টারবাইনস, যেখানে টারবাইনস কি করে, পাম্প করে এই পানিটাকে হাই লেভেল রিজার্ভয়ার। পাম্প করার পর যখন পানিটা উঠে গেছে তখন ড্যামের ইনটেকটা ক্লোজ করে দিছে, বন্ধ করে দিছে, তাইলে আর পানি নিচের দিকে যেতে পারবে না। ব্যাস, তার মানে রাতের বেলায় পুরা অপারেশন বন্ধ হয়ে গেল, শেষ। ব্যাস। এটা করতে কিন্তু আপনার সর্বোচ্চ 5 মিনিটই লাগবে। কোয়েশ্চেন পড়ার সাথে সাথে ডায়াগ্রামটা আপনি ভালো করে একবার অবজার্ভ করবেন, প্রত্যেকটা স্টেপ একটার পর একটা আপনি লিঙ্ক আপ করবেন। 5 মিনিট এনাফ। ব্যাস, হাইলাইটসও বের করে ফেলছি এখান থেকে। ঠিক আছে, এবার তাহলে আমরা চলে যাই কোয়েশ্চেনটাতে আবার। তো প্রথমে কি দিয়ে শুরু করতে হয় আমাদেরকে? কোশ্চেন প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং, ভেরি গুড। সবার আগে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং। এবার যে ওই যে 15 মিনিটের কাজ আছে, 15 মিনিটসে যে আমি ইয়া করব, এটা কি বলে, 15 মিনিটসে অ্যাকচুয়াল রাইটিং। আমি যে অ্যাকচুয়াল রাইটিং এ যাব, আমি এবার সেখানে আসছি। আরে, আমাকে একটু টাইম দেন, আমি আবার দিচ্ছি জিনিসটা। তো অ্যাকচুয়াল রাইটিং ভাই, শুরু হবে হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে। একটা আর কোশ্চেন ছিল ইন্ট্রোডাকশন, ভাই। হ্যাঁ বলেন ভাই। মাঝখানে ভাই আপনি তো বডি প্যাটার্ন ডিসাইড করছেন দুইটা, বাট আমরা এটা কিভাবে বুঝবো যে এখানে দুইটা হবে নাকি তিনটা হবে? সবসময় দুইটা বডি প্যারাগ্রাফ হবে টাস্ক ওয়ানে, সবসময় দুইটা। আচ্ছা, ধন্যবাদ। টাস্ক ওয়ানে সবসময় দুইটা বডি প্যারাগ্রাফ। আচ্ছা, ঠিক আছে। তো দ্য ডায়াগ্রাম বিলো, আমরা এখন
এটাকে প্যারাফ্রেজ করব কোয়েশ্চেনটাকে। ডায়াগ্রামের জন্য আমরা কি বলতে পারি, এই লাইনটাকে কিভাবে চেঞ্জ করতে পারি? ডায়াগ্রাম বিলো, যারা ক্লাস করছেন আগেও একটু দ্য বলেন না। ফলোয়িং ইনফোগ্রাফ। ভেরি গুড। যেহেতু একটা ইনফরমেশন সমৃদ্ধ গ্রাফ, আমরা এটাকে বলতে পারি ইনফোগ্রাফ। দ্য ফলোয়িং ইনফোগ্রাফ। আচ্ছা, শোজ, দেখাচ্ছে, আমরা কি বলতে পারি শোজ এর জন্য সিনোনিম? demonstrates, পিকচারাইজ। portray, পোর্ট্রেজ। আচ্ছা, depicts, না, পিকচারাইজেস বলি। পিকচারাইজ। পিকচারাইজেস, ছবি আকারে দেখাচ্ছে, পিকচারাইজেস। আচ্ছা, কি দেখাচ্ছে? পিকচারাইজ করতেছে হাউ ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড। হাউ ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড, তাহলে কি বলবো এই পার্টটাকে, কি বলতে পারি? the production of electricity, ভেরি গুড, দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি। by using water, আচ্ছা, ওটা তো অলরেডি এখানে চলে আসছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনে চলে আসছে। আচ্ছা, হাউ ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড, দ্য প্রোডাকশন বলতে পারি, দ্য ক্রিয়েশনও বলতে পারি নাকি? দ্য ক্রিয়েশন অফ ইলেকট্রিসিটি, চাইলে প্রোডাকশন দিতে power পারেন, কোনো generation সমস্যা নেই। বলা যায় না? দ্য জেনারেশন অফ ইলেকট্রিসিটি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ইলেকট্রিসিটি জেনারেশন বলতে পারেন, ইলেকট্রিসিটি ক্রিয়েশন বলতে পারেন, ইলেকট্রিসিটি প্রোডাকশন বলতে পারেন, কোনো সমস্যা নেই। Just আমরা একটা একটা ওয়েতে লিখলাম, দ্য ক্রিয়েশন অফ ইলেকট্রিসিটি, দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি। কোথায়? ইন আ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, তো এটাকে হয়তো পাওয়ার প্ল্যান্ট বলতে পারি, এইটুকু চেঞ্জ করা যায়। বাট হাইড্রো ইলেকট্রিককে আবার ওয়াটার ইলেকট্রিক তো বলার সুযোগ নেই, তাই না? এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন, আমি লিখে ফেললাম। ঠিক আছে, সবাই ক্লিয়ার এটা? পাওয়ার কে কি এনার্জি লেখা যায় তো? এনার্জি প্ল্যান্ট, এনার্জি প্ল্যান্ট আসলে যায় না আর কি, জিনিসটা লেখা যায় অন্য কোনো ইয়া হইলে, বাট ফ্রেজের প্ল্যান্ট আছে তো, মানে পাওয়ার স্টেশন আছে তো, তো বলা একটু কঠিন হয়ে যায়। আপনি যদি পাওয়ার প্ল্যান্ট না বলে এনার্জি স্টেশন বলেন, তখন হয়তো বলা যেতে পারে। আমি এখানে প্ল্যান্ট লিখছি, প্ল্যান্টের সাথে পাওয়ার যায়। আপনি যদি স্টেশন ঠিক রাখেন, তখন পাওয়ার না বলে এনার্জি বলা যেতে পারে, সমস্যা না। ঠিক আছে, তাহলে এই যে আমি ইয়া দিয়ে দিচ্ছি কিছু সিনোনিম, প্রোডাকশন অথবা জেনারেশন। সবাই ইন্ট্রোডাকশনটা বুঝছেন যে আমরা কিভাবে লিখি? আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড প্যারাফ্রেজ করি সবসময়, এক একটা পার্ট। এইটাকে আমি মিনিং ঠিক রেখে এটাকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, অথবা একটু চেঞ্জ করার চেষ্টা করি। চেঞ্জ করলে সবসময় ইমপ্রুভই করার চেষ্টা করব, চেঞ্জ করে যাতে আবার নর্মালের চেয়ে খারাপ না হয়ে যায়। যদি কোয়েশ্চেনের থেকে খারাপ হয়ে যায় তাহলে আবার বিপদ, যদি আবার গ্রামার ট্রামার ভুল করে ফেলি আবার বিপদ। তো প্যারাফ্রেজিংটা আমাদের যাতে ভালো করে করতে পারি আমরা। আপনি এই ফরম্যাটটা না ফলো করতে পারবেন, আমি যে ফরম্যাটটা লিখে দিছি এই ফরম্যাটটা আপনি সবসময় ফলো করতে পারবেন। এই এই ইয়াগুলো সবসময় থাকে, একই রকম থাকে, এটা আপনি ফলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাটলিস্ট এটা কমন না, বাকি 10 জন যেভাবে পড়াচ্ছে তার সাথে আমারটা ডিফারেন্ট আছে। তো এই এই ফরম্যাটটা ফলো করলে আপনার অসুবিধা নেই। ক্লিয়ার সবাই? একজন একটু বললে সুবিধা হয়। আচ্ছা, ক্লিয়ার, জি ঠিক আছে। ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এবার চলে যাচ্ছে আমার, আমি কিন্তু আলাদা আলাদা প্যারাগ্রাফ লিখছি, ইন্ট্রোডাকশনটা আমি এখানে লিখছি, ওভারভিউটা আমি একটু নিচে লিখি। পরীক্ষার সময় কিন্তু ওভারভিউ লিখবেন না, আবার খেয়াল করেন, এটা খালি বোঝার জন্য আমি লিখতেছি, যেটা আপনাদের ক্লাস নোট দিব, যাতে আপনারা বুঝেন যে কিভাবে লিখছি জিনিসটা। ওভারভিউ লিখতেছি, কি লিখবো বলেন? বাংলায় কিন্তু বলেই দিছি, তিনটা কথা সবার আগে, কি সবচেয়ে ইম্পর্টেন্ট কি? ফার্স্টলি ওয়াটার, ওয়াটার। ওয়াটার। সেকেন্ড হচ্ছে রিভার আমার পাওয়ার স্টেশন। থার্ড হচ্ছে ডে শিফট নাইট শিফট, ব্যাস তিনটা জিনিস। তাহলে পানি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ওয়াটার ইজ দ্য মোস্ট এসেনশিয়াল
element behind the entire আচ্ছা, পাওয়ারটা বলে একটু রিস্কি, বুঝছেন? মাথায় আসলো, কারণ পাওয়ার হইতে পারে গ্যাস, পাওয়ার হইতে পারে কোল দিয়ে, পাওয়ার হইতে পারে কেমিক্যাল পাওয়ার, মেকানিক্যাল পাওয়ার। এখানে পাওয়ারের একটা স্পেসিফিক ফর্ম যেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি, শুধু ইলেকট্রিক এনার্জি, বুঝছেন? তো যারা লিখতে যাবেন, এই যে আমারও যেমন একটু কনফিউশন আসছে, আমি আবার চেঞ্জ করে ফেললাম, বিহাইন্ড দি এন্টায়ার ইলেকট্রিসিটি প্রোডাকশন প্রসেস। তাহলে ওয়াটার ইজ দ্য মোস্ট এসেনশিয়াল এলিমেন্ট, পানি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কিসের পিছনে? বিহাইন্ড দি এন্টায়ার ইলেকট্রিসিটি প্রোডাকশন প্রসেস। ইলেকট্রিসিটি তৈরির যে প্রসেসটা, তার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে পানি। তাহলে আরেকটা পার্ট অ্যাড করি, অ্যান্ড ইট ইজ, এটা এটা কোথা থেকে আহরণ করা হয়, কোথা থেকে পাই রিভার থেকে। আমরা? ইট রিভার ইজ river থেকে সোর্সড, ইট ইজ সোর্সড রিভার ফ্রম রিভার। এটা নদী থেকে আমরা সোর্স করি, যেহেতু আর কোনো সোর্স নেই। আচ্ছা, সেকেন্ড, সেকেন্ড ছিল কোনটা আমাদের? পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস। দ্য মেইন অপারেশন, মেইন যে কার্যক্রম, কার্যকলাপ সংঘটিত হয়, টেক্স প্লেস উইদিন দ্য পাওয়ার স্টেশন, পাওয়ার স্টেশনের ভিতরে সংঘটিত হয় উইথ, অথবা কম্বাইনিং টারবাইনস অ্যান্ড দ্য জেনারেটর। আমার জেনারেটর এবং টারবাইন গুলাকে কম্বাইন করে মেইন অপারেশনটা সংঘটিত হয় পাওয়ার স্টেশনের ভিতরে। দ্য পাওয়ার স্টেশন হ্যাজ টু অপারেশনাল ফেজেস, অথবা অপারেশনাল শিফটস যেটা বলতে চান। অপারেশনাল ফেজেস, দুইটা অপারেশনাল ফেজ আছে। এটা হচ্ছে কোলন, এই কোলনকে আমরা বলি এক্সপ্লেনেটরি কোলন, যেটা কোনো কিছুকে এক্সপ্লেইন করে। এই যে ফেজেস লিখে কোলন দিলাম, তার মানে ফেজ দুইটাকে এখন এক্সপ্লেইন, মানে আমি বলতেছি ডে অ্যান্ড নাইট। সে হচ্ছে আমার ওভারভিউ। ক্লিয়ার? ক্লিয়ার আপনারা সবাই? বুঝতে পারছেন? জি জি ক্লিয়ার। ভাই ক্লিয়ার। আচ্ছা, না বুঝলে আমাকে বলেন, আমি লাগলে আবার আপনাদেরকে বলবো জিনিসটা। তো এই হচ্ছে আমার একটা টাস্ক ওয়ানের লেখা। আমি ইন্ট্রোডাকশনটাকে প্যারাফ্রেজ করি কোয়েশ্চেন থেকে, লাগলে আমি আবার লিখেও দেই যে ইন্ট্রোডাকশন কোত্থেকে আসে। এই কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করে আমি ইন্ট্রোডাকশন লিখি, আর তারপর আমার যে, এটা কি বলে, ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামের যে মেইন হাইলাইটস, মেইন ফিচার, সেগুলোকে সামারাইজ করে আমি লিখি আমার ওভারভিউ। আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক আছে। ছোট্ট হোমওয়ার্কটা কি? সেটা হচ্ছে এই এর, আমি কিন্তু বডি প্যারাগ্রাফ পুরো মুখে মুখে বলছি আপনাদেরকে, কি হচ্ছে না হচ্ছে পুরাটা কিন্তু মুখে বলছি, বাংলায় বলছি, ইংলিশে বলছি, আমি বলছি, ঠিক আছে? আপনাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে সুন্দর মতন লিখে আপনাদের একটা গুগল ক্লাসরুমে একটা দিবে, একটা প্রত্যেককেই একটা হোমওয়ার্ক সাবমিশন পোর্টাল দিল।
কোথায়? গুগল ক্লাসরুমে। আপনাদের লিঙ্ক দিয়ে দিবে, আপনারা লিখে চাইলে আপনারা একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইয়াতে ফাইলে লিখতে পারেন, চাইলে টেক্সট লিখতে পারেন, চাইলে হচ্ছে আপনারা খাতার মধ্যে লিখে সেটা ছবি তুলেও দিতে পারেন, অনেকভাবে আপলোড করতে পারবেন। বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 আপনারা হোমওয়ার্ক করবেন, আমি আপনাদেরকে তারপর স্যাম্পল আনসার দিয়ে দেবো পরশুদিন। এটা আমি এটা অ্যান্সারটা লিখে দিব, এটা আমি কিভাবে লিখি, কিন্তু অ্যান্সার বলছি, যেটা বলছি যে আপনি আপনার ওয়েতে লিখতে পারেন, আমি আমার ওয়েতে লিখতে পারি। মেইন থিমটা ঠিক থাকলেই হয়েছে, এমন না যে এটা জাস্ট একটা ওয়েতেই লেখা যাবে। জিনিস ঘুরে ফিরে একই, আমি প্রত্যেকটা স্টেপকে একটার পর একটা আমি ডিসক্রাইব করব। ডিসক্রাইব করার সময় আমি এক ধরনের ওয়ার্ড ইউজ করব, আপনি হয়তো আরেক ধরনের ওয়ার্ড ইউজ করবেন। যেটাই করেন জাস্ট ডেসক্রিপশনটা যাতে ক্লিয়ার থাকে, স্টেপ বাই স্টেপ থাকে, সিকোয়েন্স মেনটেন হয়, কোনো স্টেপ আপনি স্কিপ করবেন না, ক্লিয়ারলি শুরু করবেন, ক্লিয়ারলি শেষ করবেন, এই জিনিসগুলো ঠিক রাখবেন। ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক। বডি প্যারাগ্রাফ 1-2 করে দিবেন কালকের মধ্যে, কারণ কালকে আমি রাতের বেলা হচ্ছে আবার সেটা স্যাম্পল অ্যান্সার দিয়ে দিব। এখন বলেন কার কি প্রশ্ন আছে এটা নিয়ে।